প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমাদের বর্তমান যে তথ্য উপদেষ্টা আছেন ওনার সঙ্গে দিয়ে আমি কিছু দু একটা কথা বলতে চাই। উনি গতকালকে সাংবাদিক সম্বন্ধে সাংবাদিক সম্মেলনে কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে বর্তমান যে ইন্টারিম সরকার তার আমলে সাংবাদিকরা সবচেয়ে বেশি মত প্রকাশের সুযোগ পেয়েছে। এটা শুনে আমি কিছুটা আপনার কি বলবো হতবাক হলাম। ওনাদের আমলে সাংবাদিকরা কতটুকু মত প্রকাশ করতে পারছে, এদেশের মানুষ কতটুকু মত প্রকাশ করতে পারছে সেটা আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন। হয়তোবা ওনাদের সময় আর দু একদিন আছে, এরপরে এটা নিয়ে হয়তোবা আরও মানুষ এই সম্বন্ধে কথা বলবে। তবে এই সরকার থাকা অবস্থায় আমি দু একটা কথা না বললেই না হয়। উনি যে বললেন যে মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিক বলেন মানুষ বলেন সবচেয়ে বেশি উপভোগ করছে, তাহলে আমাদের যে আনিস আলমগীর সাহেব এখনও জেলে আছে, তো ওনাকে কেন আপনি জেলে আটকায় রাখলেন? ওনার বিরুদ্ধে কি মামলা হলো? ওনাকে প্রথম উঠায় নিয়ে বলা হলো দীর্ঘ 21 ঘন্টা ওনাকে আটকায় রাখা হলো। আটকায় রাখার পরে ওনার নামে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো। তো উনি যে সন্ত্রাস সাথে জড়িত বা সন্ত্রাস সংক্রান্ত কাজে জড়িত আমরা তো কোনোদিন শুনি নাই। দীর্ঘ 21 ঘন্টা আটকানো রেখে এরপরে ওনাকে দেওয়া হলো সন্ত্রাস বিরোধী মামলা। আজকে 3-4 মাস যাবৎ জেলে আছেন উনি। এরপরে শুনলাম যে উনি মুক্তি পাইল, জামিন পাইল। এরপরে ওনাকে দেওয়া হলো আপনার কি মামলা? দুদকের মামলা দেওয়া হলো। এখন পর্যন্ত উনি জেলে আছেন। ওনাকে কেন আটকায় রাখা হয়েছে এটা আমরা সবাই আমরা জানি, আমরা বুঝি, সব কিছুই দেখতেছি আমরা। আচ্ছা, এরপরে আসেন পান্না সাহেব। পান্নাকে আটকায় জেলে রাখা হলো কতদিন? প্রায় 3 মাস। তাকে কি মামলা দিছে? উনি একটা অনুষ্ঠানে গেছিল। এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার জন্য একটা অনুষ্ঠান করতেছিল তারা। ওইখান থেকে তাদেরকে আটক করা হলো। তাদেরকে আটক করা হয় নাই, ওনাদের উপরে মব সৃষ্টি করা হলো। কিছু সংখ্যক ছেলে অল্প বয়সী, সেখানে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে খুব হেনস্থ করা হলো এবং অনেকেই আপনার হেনস্থ করা হয়েছে। ওইখানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাদের উপরেও চড়া হওয়ার পরে পান্নারা পুলিশের সহযোগিতা চাইল। পুলিশ এসে তাদেরকে সেফ এক্সিটের জন্য নিয়ে গেল। পরে কি হলো, দীর্ঘ আপনার প্রায় 18-20 ঘন্টা আটকায় রাখার পর ওনাদেরকে মামলা দেওয়া হলো সন্ত্রাস বিরোধী আইন। তার সাথে অনেকেই ছিল, আবু আলম শহীদ খান সাবেক সচিব, এরপরে ঢাকা ইউনিভার্সিটির টিচার কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, তাদেরকে ধরে নিয়ে আপনার প্রায় 18-20 ঘন্টা পরে মামলা দেওয়া হলো। এই মামলার পরে ওরা জেল কাটলো, 3 থেকে 4 মাস জেল কাটার পরে বেরিয়ে আসলো। এখন আমার প্রশ্ন আমাদের রেজনা আপার কাছে যে পান্না কোথায় সন্ত্রাসী কার্যক্রম চালাইছিল বা পান্না কোন সন্ত্রাসের সাথে জড়িত ছিল? আবু আলম শহীদ খান কোন সন্ত্রাসের সাথে জড়িত ছিল? ঢাকা ইউনিভার্সিটির টিচার শেখ হাফিজুর রহমান কার্জন কোন আপনার সন্ত্রাসের সাথে জড়িত ছিল? এটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়।
এখন ওনারা তো ধরেন সবাই সারা বাংলাদেশে মানুষ চিনে, তাদেরকে আটক রাখা হয়েছে দেখি আমরা সবাই চিনি। তো এরকম হাজার হাজার মানুষকে শুধু মত প্রকাশের স্বাধীনতার জন্য বা তার নিজের মত প্রকাশ করার জন্য তাদেরকে জেলে রাখা হয়েছে। পান্নার অনেকগুলি ভিডিও আমি নিজে দেখেছি যে সে জেলখানায় যাওয়ার পরে অসংখ্য আপনার নিরপরাধ শিশু, যাদেরকে আপনি 18 বছর নিচে যাদেরকে বলি 14-15 বছর ছিল, বেশ কতজন তাদেরকে জেলে আটকায় রাখছে, যেটা জেলের কোডের নিয়মে পড়ে না। সাধারণত 18 বছর নিচের যদি কেউর যদি মামলা যদি হয়, তার নামে মামলা হয়, তাদেরকে কিশোর সংশোধনাগারে রাখতে হয়। তো এখানে জেলে কীভাবে থাকে? এরকম অসংখ্য নজির আছে। আমরা তো অনেকেই ভয়েই কথা বলি না, সঠিক কথা এখনও আমরা বলার সাহস পাই না। তবু ওনার সম্বন্ধে আমি দু একটা ওনার কথা বলবো। উনি ছিলেন পরিবেশ উপদেষ্টা। ওনাকে আমি অনেক আগে থেকে দেখি বা চিনি, ওনার অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। একসময় উনি একটা এনজিও চালান, বেলা। এই বেলাকে নিয়ে, পরিবেশ নিয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিতে। অথচ দেখেন ওনার আমলেই আমাদের সিলেটের যে সাদা পাথর, যে পরিবেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে লাখ লাখ মানুষ এই সাদা পাথর দেখার জন্য মানুষ যায়, তার আমলে এই পরিবেশ এটা ধ্বংস হয়েছে। অথচ ওনার এই ধ্বংস হওয়ার সব পাথর তো একদিনই নিয়ে যায় না, তাই না? পাথর নিয়ে গেছে অনেক, একটা ওই এলাকাতে পাথরগুলি সরাইতে অনেক সময় লাগছে। পরে উনি নিজে সব পাথর সরানোর পরে উনি নিজে বলল কি যে এটা আমার জানা ছিল না। পরে উনি আরেকটা কথা বললো যে আওয়ামী লীগের আমলে আমি এই পাথর রক্ষার জন্য আন্দোলন করে পাথরগুলি টিকায় রাখতে পারছিলাম, কিন্তু আমার সরকারের আমলে আমি পারি নাই। তখন সারা বাংলাদেশ থেকে অনেক আসছিল, যে প্রতিবাদ আসছিল যে ওনাকে পদত্যাগ করার জন্য। হয়ারাস উনি ওনার পদের লোভে উনি কিন্তু ওই পদত্যাগ করে নাই। তো উনি তো সুন্দর সুন্দর কথা বলতে পারে, কখন যখন তার এই সুন্দর সুন্দর কথা বলে মানুষকে কিন্তু মুগ্ধ করতে পারে। হয়রাস ওনার কাজের কাজ কিছুই করতে পারলেন না। আরেকটা বলি আমি, সেন্ট মার্টিন। আমার সেন্ট মার্টিন অনেকবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি কয়েকবার গেছি। সারা দ্বীপ, পুরা দ্বীপটা আমি ঘুরে ঘুরে দেখছি। পুরা দ্বীপটা প্রায় 7.5 বর্গ কিলোমিটার আমি সমুদ্রের মানে সাইড দিয়া, মানে দ্বীপের চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে আমি করছি। প্রায় প্রায় 3 ঘন্টা সময় লাগছে। আমার একটা বিরাট অভিজ্ঞতা ছিল। তো ওখানের অনেক মানুষের সাথে আমি জিজ্ঞাসা করছি যে এখানে আপনার কত বছর ধরে আছে? তারা বললো যে আমরা অনেক বছর ধরে আসি। বললো যে তাদের বাপ দাদা বা অনেক, সে বললো 400-500 বছরের ইতিহাস একটু আমাকে শোনাইলো আর কি, যে তখন থেকে আসছি। আমি বললাম যে এটা কি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? উনি বললেন না, এটা ডুবে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ উনি বললো, এই ভদ্রলোক, ও একজনকে সাক্ষাৎকার নিলাম, বললো যে দিন দিন এটা আপনার সেন্ট মার্টিন বড় হচ্ছে। আপনি দেখবেন সেন্ট মার্টিন যদি কোনো দিন যাওয়ার অভিজ্ঞতা হয়, দেখবেন আপনি ভোরবেলায় দেখবেন আপনি সেন্ট মার্টিন যতটুকু জায়গা আছে এর চেয়ে কেমন হয়, এর চতুর্দিক দিয়ে অনেক দূর পর্যন্ত আপনার পাথর বেশি দেয়। জোয়ার আসলে ডুবে যায়, শুধু মেইন সেন্ট মার্টিনটা থাকে। আর জোয়ার চলে গেলে অনেক দূর পর্যন্ত চোখে আপনার হয় না, মানে দেখা যায় না, ওই পর্যন্ত আপনার পাথরগুলি বাসে। তো আমাদের তথ্য উপদেষ্টা উনি কোথার থেকে এইগুলি যে মাথায় আসলো না যে সেন্ট মার্টিন ডুবে যাচ্ছে আস্তে আস্তে। অথচ ওই স্থানীয় জনগণ যারা বললো, তারা বললো যে সেন্ট মার্টিন আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই হলো আমাদের তথ্য উপদেষ্টার মানে বক্তব্য। ওনারা তো সুন্দর ভাষায় সরকারের বিরোধিতা করতে পারে, অথচ ওনার আমলে তথ্য উপদেষ্টা হইয়া
উনি যে কী কাজ করে গেছে এটা আপনারা সবাই জানেন। উনি প্রথম আইসা লাগছে কি যে আপনার পরিবেশ রক্ষার জন্য আপনার পলিথিন উঠায় দিতে হবে। পলিথিন নিয়ে বহুত বছর আগে থেকে উনি ছিল, মানে সোচ্চার ছিল। এরপরে উনি ক্ষমতায় আইসা পরিবেশ, যেহেতু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, সেই আপনার পরিবেশ নিয়ে কথা বলা শুরু করলো। ভাইয়ারা, আপনারা কি জানেন বা আপনারা কি দেখেছেন পলিথিন কি বাংলাদেশে কি উৎপাদন ওনারা কম হয়েছিল না বাড়ছে? আসলে কি উনি পরিবেশের কি 2 পয়সা কাজ করতে পারছে? উনি কি ওনার আসার পর পরিবেশের কোনো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তো এখানে একটা জরিপ পাইলাম আমি, এটা NTV-তে একটা জরিপ চালাইছে, আমি ঘন্টা 3 আগে দেখলাম ওর জরিপটা মার্কেটে দিছে। তো এই পর্যন্ত আমি যতটুকু দেখলাম যে প্রায় 21-22 হাজার লোকে, 21,000 সামথিং লোকে আপনার ভোট অলরেডি দিয়ে দিছে। এই ভোট দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস ওনারা প্রশ্ন করছে। বলছে যে উনি কতটুক মানে হইল, মানে কার্যক্ষেত্রে উনি কতটুক কী করতে পারছে। 56% মানুষ বললো যে কিছুই করতে পারে নাই উনি। আর মাঝারি পর্যায়ের দিল যে কেমন কাজ, মোটামুটি আর কি, যেটা বললো যে ওনার বললো 14%, মানে মোটামুটি কাজ করতে পারছে। তো উল্লেখযোগ্য মানে যারা খুব ভালো মানে উল্লেখযোগ্য কাজ করছে ওরা বলছেন মাত্র 9%। আর দৃশ্যমান কিছু কাজ দেখেছে, আমি দৃশ্যমান কাজ দেখি নাই। তবে যেহেতু দর্শকরা এখানে ভোট দিছে সেই ক্ষেত্রে আমি মানতে পারি ওনারা 21% ভোট দিছে। মানে আপনার যেটা দেখেন যে কিছুই করতে পারে না, মানে 56% মানুষ বলতেছে যে কিছুই করতে পারে নাই। আর কিছু করতে পারছে এরকম হলো 14%। যে 14 আর 56 যদি চিন্তা করেন তাহলে 14, এখানে 70% মানুষই বলতে গেলে বলতেছে যে উনি আসলে বলতে গেলে ব্যর্থ। তে ক্ষমতায় থেকে আর ক্ষমতার বাইরে থেকে যে সুন্দর সুন্দর যে কি গল্প আপনারা করতেন, ওনার বক্তব্য তো অনেক আমরা শুনছি। আর ক্ষমতায় এসে যে কী করছেন জনগণ এটা বুঝতে পারছে। আর আমরা তো এটা তো ভোটের ব্যাপারে, যে অনলাইনে ভোট দিছি, আর আমরা তো নিজের চোখেই দেখলাম ওনারা আমলে যে পরিবেশের কত ক্ষতি হলো। আর ওনারা সেন্ট মার্টিনকে কীভাবে মানুষের কাছে উপস্থাপন করলো যে সেন্ট মার্টিন পানির সাথে ডুবে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। হয়তো দেখেন সেন্ট মার্টিন কত বছর আগে আপনার হইলো, ওই দ্বীপটা হয়েছে আমরা নিজেরা বলতে পারবো না, কারণ আমি ওইখানে যে অভিজ্ঞতা ওদের কাছ থেকে নিলাম। পরে 400-500 বছর পর্যন্ত ওরা মোটামুটি শুনছে, ওর বাপ দাদার হিসাবে পড়লো। কত হাজার বছর আগে যে সেন্ট মার্টিন হয়েছে এটাও কেউ বলতে পারে না। এবং সেন্ট মার্টিন দিন দিন বড় হচ্ছে, যে বলছি উনি যে তলায় যাচ্ছে বললো, এটা ওনার ভুল। আমি নিজে অনেক মানে সাধারণ মানুষ সেন্ট মার্টিন ঘুরে ঘুরে এই তথ্যগুলি নিলাম। এখন এই শেষের কথাটা আবার আসি, যে আপনারা কি মনে করেন যে এই দেশে ওনাদের সরকার আমলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল বা সাংবাদিকরা নির্যাতন হয় নাই? আপনি সাংবাদিক নির্যাতন আমরা বললাম যে এই কয়েকজনের কথা বললাম, কিন্তু কত কত সাংবাদিক যে জেলে আছে, জেলে কোনো সাংবাদিক কোনো হত্যা করছে বা হত্যার সাথে হত্যার নির্দেশ দিছে, এটা তো আমরা কোনোদিন কোনো পেপারে বা পত্রিকায় বা কোনো কিছুতেই পাই নাই। এবং অনেক সাংবাদিক জেলে আছে আপনার, তার মধ্যে সবার নাম তো আমি মনে নাই, কতজন আছে সেটাও বলতে পারবো না। তবে 2-1 জনের কথা বলতে পারি। যেমন একজন আছে আপনার কি বলে, আমার তো মনে পড়তেছে না এই মুহূর্তে, অনেক যাক। আপনারা এটা ওনার কথার মূল্যায়ন, উনি কতটুক যে সঠিক কথা বললো, কতটুক বেঠিক কথা বললো, আমি আশা করি আপনারা কমেন্ট করে আমার এখানে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার দয়া করে আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।